মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন কলকাতার বিখ্যাত কোরিওগ্রাফার রূপা চক্রবর্তী। তার নিজের নাচের স্কুল রয়েছে এবং একই সঙ্গে তিনি স্টুডিও পাড়ায় নিয়মিত কাজ করেন এবং ধারাবাহিকের প্রত্যেকটি চ্যানেল, বিভিন্ন সিনেমাতে কাজ করেছেন কোরিওগ্রাফার হিসেবে। রূপাদি, কেটিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। রূপাদি, আজ তুমি একজন সফল কোরিওগ্রাফার, স্টুডিও পাড়ায় নিয়মিত কাজ করছো, প্রচুর মানুষকে নাচ শেখাচ্ছ, কিন্তু তোমার যে এই নাচের জার্নিটা, সেটা শুরুটা কিভাবে হয়েছিল? ওটাও একটা গল্প, যদিও অনেকটা টাইম চলে যাবে, যে টাইমটা তুমি আমাকে দেবে না। আচ্ছা, তো যাই হোক, আমি ছোট করেই বলতে হবে আমাকে। আমার প্রথমে না নাচটা শিওর ছিল না আমি নাচ করব, মানে আমি নিজেও ভাবিনি, আমার বাড়ির লোকও ভাবিনি। যেরকম হয় মধ্যবিত্ত পরিবারে যেরকম হয়, নাচটা একটা মানে খুব অন্যায় একটা কাজ, এরকম একটা ব্যাপার। গান গাও কিন্তু নাচ করবে না, নাচটা করা যাবে না। তো সেরকমই ছিলাম, ওইভাবেই ছিল শুরুটা, ওইভাবেই ছিল। তো প্রথমে আমার দিদি ছিল, মানে আমার বড়দি ছিল, দিদি আমাকে নাচ শেখাতো। তখন আমি অনেক ছোট। দিদি চলে যাওয়ার পরে আমার মানে ওরা বাড়ির মধ্যেই হচ্ছে, এটা নয় যে পাড়াতে হচ্ছে, কোনো জায়গায় শো করছে, এরকম না, ঘরের মধ্যেই যে খেলতে খেলতে হয় না সেরকম। তো দিদি চলে যাওয়ার পরে আমাদের আমার পাশের বাড়ি একজন দিদি ছিল, সেও আমার সিনিয়র, ও করাতো। তারপরে ওটা বাড়ি পর্যন্ত সীমিত ছিল। স্কুলে গিয়ে হয়তো কিছু করতাম টুকটাক, ওই নাচটা শিখে গিয়ে স্কুলে ধরো করলাম, নিজেই গাইছি, নিজেই করছি। আমাকে কিন্তু কেউ শেখাতো না, বাড়িতে যে সাপোর্টটা পেতাম ওটা ছিল না। বাড়িতে মা আর বাবা দিতেও না, তার কারণ যেহেতু পছন্দ করে না, সমাজ পছন্দ করছে না তখন। এখন যেভাবে পছন্দ করছে, তখন কিন্তু সেইভাবে পছন্দ করতো না নাচটা। বিশেষ করে গান গাইছে সবাই, গান গাও, কোনো অসুবিধা নেই, নাচ করা যাবে না। তো তারপরে আমাদের পাড়ার এক দিদি সাহস করে, ও একটা ভালো জায়গায় শিখতো। তো সেখান থেকে ওই দিদি কি করলো, সব পাড়ার বাচ্চাদের নিয়ে, আমারই দিদির বন্ধু ছিল, তো নিয়ে, তার মধ্যে আমিও ছিলাম, আমাকে নিয়ে একটা প্রোগ্রাম শুরু করলো। এবং সেটা আমি খুব লুকিয়ে লুকিয়ে গিয়ে করেছি, মানে আমার বাড়িতে যেহেতু আমাকে দেবে না নাচ করতে, তো সেই জন্য আমি কি করতাম, দুপুরবেলা যখন মা বাবা ঘুমাতো, আমি তখন যেতাম রিহার্সাল করতে। গিয়ে তখন লুকিয়ে লুকিয়ে গিয়ে আমি নাচগুলো করতাম, প্র্যাকটিস করতাম। তারপরে আমি নিজেই হয়তো শেখাচ্ছি ওদেরকে, জানি না কি জানি, নিজেও জানি না, কিন্তু যাই হোক বন্ধুদেরকে নিয়ে ওইটাই হাত পা নাড়িয়ে নিজেরা করছি। আর তখন তো ইউটিউব ছিল না, তখন আমরা দেখে দেখেই করতাম, গান মুখস্থ করতে তো শুনে, টেপ রেকর্ডারে শুনে, গীতবিতানও ছিল না ওরকমভাবে, বা মানে ওই লিরিক্সটা যে পাবো গানের, সেটা কি করতাম, আমরা শুনে শুনে আমি ডায়েরিতে লিখে রাখতাম। তো ডায়েরিতে লিখে লিখে ওই যখন বাড়িতে করতাম না, তখন ওই তো মিউজিকটা তো মাথার মধ্যে চলছে, যেটা এরমভাবে গেছে, এই সুরটা এরমভাবে গেছে, ওইভাবে প্র্যাকটিস করতাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে। তো যখন প্রোগ্রামটা হলো, পাড়াতে যখন প্রোগ্রাম হলো, তখন আমার মা বাবা দেখছে যে আমি স্টেজে পারফর্ম করছি, এবং দর্শক থেকে সবাই বলছে যে বা ও এত ভালো নাচ করে, তো ওকে একটা ভালো কোথাও তাহলে দে না, এরকম। এবার তখন বাবা মার মনে হলো যে না, তাহলে সবাই যখন বলছে, তাহলে ওকে তাহলে একটা কিছু করা যেতে পারে, বা এটা নিয়ে ভাবা যেতে পারে। এবার নাচ শেখার শুরু সেখান থেকে শুরু। কিন্তু সেটাও যে খুব ভালোভাবে হয়েছে তা না, কারণ বাবার আর্থিক
ভাবে সেই সময় সচ্ছল ছিল না, প্রাইভেট ফার্মে চাকরি করতো, কিন্তু হঠাৎই বাবার মানে যে মানে যেখানে চাকরি করতো সেই ওটা একটা কারখানা, তো উনি মানে কি বলবো অ্যাকাউন্টেন্ট হিসেবে ছিলেন, তো ওই কারখানাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা তো তখন যেহেতু বাবার প্রচণ্ড ট্যালেন্ট, আমার বাবা 4-5খানা ভাষায় কথা বলতে পারতো আচ্ছা এবং ভীষণ ভীষণ এডুকেটেড একটা পার্সন, কিন্তু যাই হোক ওই হয় না, ওনাকেও কেউ করাচ্ছিল না, আচ্ছা ওনাকে যে ধরে কেউ নিয়ে যাবে, উনি চার্টার অ্যাকাউন্ট পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়েনি, কিন্তু কি হয়েছে ওনার কাছে এসে চার্টার অ্যাকাউন্ট যারা পাশ করে কাজ করছে তারা এসে ওনার কাছ দিয়ে ইয়ে নিচ্ছে, পরামর্শ নিচ্ছে, ওনার কাছে এসে ক্লাস করেছে, সেটা আমি দেখেছি নিজে। তো যাই হোক, তো ওইভাবে হয়নি আর কি, তখনও বাবা খুব ভালো কোথাও আমাকে দিতে পারেনি। তো ওইভাবেই পাড়াতেও এরকম একটা ভালো অনুষ্ঠান হলো, একটা ভালো গ্রুপের একটা প্রোগ্রাম হলো, সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। বাবাকে বলেছিলাম যে তুমি এখানে আমাকে যদি দাও, তো বাবা গিয়ে কথা বলার পরে তখন আমি ওই গ্রুপটাতে ঢুকি এবং সেটা মানে ওই গ্রুপে যারা করতো তারা ভালো ভালো জায়গা থেকে শিখে এসছে। আচ্ছা মানে আমাদের কলকাতায় যত ভালো ভালো আছে, তনুশ্রী শঙ্কর বলুন, মমতা শঙ্কর বলুন, যত জায়গা যা যা সেখান থেকে মোটামুটি ওরা শিখে এসছে। এবার শিখে আসার পরে ইভেন আমাদের দেবশ্রী রায়ের গ্রুপ থেকেও ছিল, দেবশ্রী রায়ের গ্রুপে করার ছেলেমেয়েও ছিল ওখানে, সিনিয়র দাদা দিদিরা, তো ওরা ওখানে করতো। তো ওরকম একটা গ্রুপ, মানে পাড়ারই একটা গ্রুপ হয় না ওরকম করে, তো ওখানে আমি যখন ঢুকলাম আমার ওখান থেকে মোটামুটি বলতে পারো আর মানে পিছয়নি, একটু 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 করে শিখে গেছি। ওরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, এখনও করে। এবং যে স্কুলে আমি মানে গেছিলাম সেই স্কুলে এখন আমি টিচিং করি। এবার ওখানকার সমস্ত দায়িত্ব এখন আমার। আচ্ছা তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। তারপরে আমি কখনো কম্পিটিশনে যাইনি, ফার্স্ট একটা কম্পিটিশনেই গেছিলাম, সেটাও তোমার ছোটোবেলা থেকে এখন তো বাচ্চারা প্রচুর কম্পিটিশনে যায়, ওই জন্য ওদের একটা নলেজ হয় কম্পিটিশনে যে কীরকম কী হচ্ছে না হচ্ছে। আমি কখনো করিনি, তো আমার ওই এক্সপিরিয়েন্সটা ছিল না, যে জন্য ভয়টা অনেক বেশি ছিল। যতগুলো দর্শকের সামনে নাচবে না, কম্পিটিশান হচ্ছে একটা, মানে ওখানে আমি পাশ ফেলের একটা ব্যাপার আছে। এমনি স্টেজে শো করে দিলাম, নাচ করে দিলাম, সেটা একটা ব্যাপার, গান চালিয়ে দাও, নেচে দেবো, কোনো ব্যাপার। এদের কম্পিটিশান মানে একটা হয় না, মেন্টালি একটা প্রেশার থাকে যে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতেই হবে, না হলে কি বলবো সবাই, বা ভালো করতে হবে, একটা প্রেস্টিজের ব্যাপার। তো ওই সব তো ছিল। তো যাই হোক, ওই কম্পিটিশানটাও আমি ফার্স্ট হয়েছিলাম, আমি ভাবিনি ফার্স্ট হবো, যাই হোক সেটাও একটা বড় গল্প। তারপরে ওখান থেকে আমার যে ব্রেক পেলাম, কম্পিটিশনের প্রতি একটা আগ্রহ, হ্যাঁ, যে ওখানে যখন হলাম তখন মনে হচ্ছে তাহলে এরকম হতে পারে, মানে তাহলে আমি তাহলে পারি, আমি হয়তো হতেও পারি, এরকম একটা ব্যাপার। ওভার কনফিডেন্স না, হ্যাঁ, আত্মবিশ্বাসটা ওখান থেকে আস্তে আস্তে আসতে শুরু করে আমার মধ্যে। নইলে আমার মতো আমি হয়তো কিছুই পারবো না, করছি কিন্তু করে কিন্তু যাচ্ছি, সেলফ কনফিডেন্স যেটা যদি বলো, বিভিন্ন জায়গা থেকে শিখছো, যে দাদা দিদিদের কাছ থেকে হোক, যারা জানে তাদের কাছ থেকে অল্প অল্প করে শিখছো, কিন্তু আমাকে দিয়ে যে হবে, আমি পারছি, এই কনফিডেন্সটা আমার ওইখান থেকে আস্তে আস্তে শুরু করেছে। যে হ্যাঁ, কারণ আমি আমার সাথে যে কম্পিটিটর ছিল না, তারা কিন্তু সব জায়গায় ভালো মতো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এসেছে, মানে ফার্স্ট সেকেন্ড হয়েছে, থার্ড আমি বলবো না, ম্যাক্সিমাম ফার্স্টই হয়েছে। আমি তাদের সাথে লড়ে আমি ফার্স্ট হয়েছি। তো সেখানে একটা কনফিডেন্স তুমি বলতে পারো, ওভার কনফিডেন্স আমি বলবো না, কিন্তু একটা কনফিডেন্স হয়তো আমার ওখান থেকে আস্তে আস্তে শুরু করেছে, না আমিও পারবো। তারপর আমার যা টিচার ছিল সেও আমাকে বলছিল যে, বলেছিলেন যে তুই শেখাতে শুরু কর, বাড়িতে আস্তে আস্তে বাচ্চাদের শেখাতে শুরু কর, যত পাড়ার যত ছোট বাচ্চারা আছে তাদেরকে শেখা, তুই শেখালে শিখতে পারবি। শেখালে কি হয়, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ভুলটা, আমি যখন করছি আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আমি শেখাচ্ছি তখন তো আমি দেখতে পাচ্ছি যে এই লাইনটা ঠিক নেই, হাতের মুদ্রাটা ঠিক নেই, হ্যাঁ, তখন ওকে আমি সেইগুলো যখন বলছি, তখন আমারও কিন্তু এটা শেখা হচ্ছে যে হ্যাঁ, তাহলে আমাকেও এরকমভাবে করতে হবে। ওকে খারাপ লাগছে মানে তাহলে আমাকেও এরকমভাবে প্রপার লাইন আপ যদি আমি করি তাহলে আমাকে ভালো লাগবে। সেই তোমার ডান্স গ্রুপ আস্তে আস্তে তৈরি হলো। আমার তখন স্কুল আস্তে আস্তে ওই একটা দুটো বাচ্চা করতে করতে মোটামুটি স্কুল তখন আস্তে আস্তে আমার তৈরি হলো বাড়িতে, মানে ওইটাও আস্তে আস্তে আর একটু সেলফ কনফিডেন্স বলতে পারো আর একটু গ্রো করেছে। দেন একটা বড় অফার আসলো আমার কাছে, বড় রিয়েলিটি শো এর একটা অফার আসলো। তো সেটাও আমাকে কম্পিটিশান, মানে আমাকে কি বলে তোমার অডিশান দিয়েই আমাকে ওখানে পাশ করতে হয়েছে। পুরো যেভাবে টোটাল নিয়মে যেভাবে হয় ঠিক সেইভাবেই হয়েছে। ক্যামেরা, তোমার ক্রু সমস্ত কিছু ছিল, তাদের অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে, 4-5টা ক্যামেরা আছে তার সামনে দাঁড়িয়ে আমাকে অডিশন দিতে হয়েছে, আমাকে নাচ করতে হয়েছে। তো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সামনে পারফর্ম করেছিলে। হ্যাঁ, মানে তখন জানতাম না মিঠুন চক্রবর্তী এইটা জাজমেন্ট করবে।
আমি জানতাম না তখন ওটা, মানে আমার কাছে হঠাৎই একটা আসলো, আমার স্যারের মারফতই আসলো যে অমুক জায়গায় একটা হচ্ছে, একটা বড় রিয়েলিটি শো হতে চলেছে, ভালো জাজ থাকবে, তো তুই একটা ট্রাই করে দেখ। তো আমি গেছিলাম, গিয়ে অডিশনে পাস করে সেই সময় তো ডান্স বাংলা ডান্স একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, জনপ্রিয় মানে ওটা কলকাতার সবচেয়ে বেশি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার আগেও রিয়েলিটি শো হয়েছে কিন্তু অত বেশি ফেমাস হয়নি যেটা ডান্স বাংলা ডান্স করেছে। আর সেটা একমাত্র কারণ সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, যেহেতু মহাগুরু ছিলেন ওখানে, সেই জন্য ওটা আরো বেশি হয়েছে। আর মানে ওইটা না একটা আমার গোল্ডেন পিরিয়ড গেছে, আমি তোমাকে কি বলবো, মানে ওটা থেকে আমার ট্র্যাকটা পুরো ঘুরে গেছে। আমার পরিচিতি বলো, হ্যাঁ টার্নিং পয়েন্ট, আমার পরিচিতি বলো, আমি তো তার আগেও প্রচুর শো করেছি, কিন্তু মানুষের লাইফে এটা খুব দরকার। মানে ওইটা থেকে আমাকে আজকে কোরিওগ্রাফার রূপা বলে সবাই জানতে পেরেছে। তখন আগে ডান্সার ছিলাম আমি, এখন কোরিওগ্রাফার হয়েছি সিনিয়র ডান্সার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের, এখন আমি ডান্স ডিরেক্টর হিসেবে ওখানে আছি। তো বিভিন্ন চ্যানেলে কাজ করছি, বিভিন্ন ধারাবাহিক মানে ডান্স ডিরেক্টর হিসেবে কাজ করছি, কিছু মুভিতে কাজ করেছি, মুভিতেও করেছি, রাজ চক্রবর্তী দুই পৃথিবীতে কাজ করেছি, তারপরে শুভঙ্করদার হাদাবোদাতে কাজ করেছি, ইভেন আমার ছেলেমেয়েরাও কাজ করছে, মানে আমার যারা স্টুডেন্ট যারা রয়েছে তারা কাজ করছে, এবং তারা এখন তো রিয়েলিটি শোগুলোতে ওরা কোরিওগ্রাফিও করছে এবং আমাকেও অ্যাসিস্ট করে। আচ্ছা, তোমার আমি চিন্ময় রায় মারা গেছেন, ওনার সাথে ওনার অপোজিটে আমি অ্যাক্টিং করেছি, একটা ফিল্মে, শর্ট ফিল্ম অনশন বলেছিল। তো এটা একটা বড় বড় পাওয়া বলতে পারো ওইভাবে। কিন্তু এই ডান্স বাংলা ডান্সের যে এক্সপিরিয়েন্সটা সেটা কেমন, যদি একটু শেয়ার করো। ডান্স বাংলার এক্সপিরিয়েন্স মানে ওটা সাংঘাতিক একটা, মানে ভালো খারাপ সব মিলিয়ে। যখন প্রথম কলটা পেলে যে তুমি সিলেক্টেড, কেমন লাগছিল? মানে আমি তো তখন ভাবছি যে আমি চাঁদ পেয়ে গেছি হাতে। মানে একটা আমার না ঠাকুমা আমাকে ছোটবেলা থেকে বলতো, যখন নাচ করতাম, উনি তো ভীষণ মানে সিনেমা দেখতে ভীষণ ভালোবাসেন, এবার ওই সারাক্ষণ টিভির সামনে বসে থাকতেন। এবার কোনো মুভি হলে, সিরিয়াল হলে উনি দেখছেন, উনি সব ডায়লগ মুখস্থ। উনি বলতেন আমাকে, তোকে কবে দেখবো, তোকে কবে মানে আমি টিভিতে দেখবো। তো আমাকে দেখে গেছেন উনি টিভিতে, আমি নাচ করেছি সেটা দেখে গেছেন, এটা একটা বড় ভগবানের কাছে আমার পাওয়া। তো ওই ডান্সে যখন আমি ঢুকি তখন তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো ওখানে না আমরা দেখে মনে হয় অনেক কিছু, যে যখন আমরা টোটাল প্যাকড প্রোগ্রামটা আমরা মানে চোখের সামনে দেখি টিভিতে, তখন কিছু মানে তার ব্যাকগ্রাউন্ডে কি ঘটেছে কি হচ্ছে সেটা আমরা কিছুই জানতে পারি না। ওটার পেছনেও প্রচুর স্ট্রাগল আছে, ওখানে প্রচুর প্রচুর স্ট্রাগল আছে। মানে প্র্যাকটিস থেকে শুরু করে সারা দিন রাত প্র্যাকটিস করতে হয়, তারপরে মানে খাওয়া দাওয়া একদম পুরো ভুলে যেতে হয়। মানে যারা মোটামুটি করেছে, আমি করেছি এটা, আমাকে করতে হয়েছে এটা, সেইভাবে ওই রকম একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে না আমি মানে বলতে পারো আমি ভয় পেয়ে গেছিলাম। যখন ফার্স্ট টাইম আমি মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলেছি, উনি আমাকে বরং অনেক বেশি কনফিডেন্স দিয়েছেন যে তুমি করো না নাচটা, তুমি স্টেজে পারফর্মটা করো, ফেয়ার জাজমেন্ট আমি করব, ফেয়ার জাজমেন্ট হবে এটুকু আমি বলে দিতে পারি। ডান্স ফর্ম নিয়েও তো ওখানে একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ, কারণ ডান্স ফর্মের সমস্যা হয়েছে, তখন আমি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, আর ওখানে তো সব ধরনের হচ্ছে। আর আমরা কি করি, ক্লাসিক্যাল অডিটোরিয়ামের মধ্যে বেশি ভালো লাগে, সেখানে শিক্ষিত মানুষেরা থাকে যারা মানে ক্লাসিক্যাল ডান্সটা বোঝে, এরকম মানুষ থাকে। আমি বলছি না, মানে ক্লাসিক্যাল ডান্স তো শিখতে হয়, পড়াশুনো করতে হয়, লিখতে হয়, পরীক্ষা দিতে হয়, নাচ সম্বন্ধে জানতে হয়, নাচের অনেক ধরন আছে, হাতের মুদ্রা থেকে শুরু করে চোখের ভঙ্গি শুরু করে অনেক কিছু আছে যেগুলোর নাম আমাদের জানতে হয়, যেটা অন্যান্য ডান্সের ক্ষেত্রে আমরা করি না। বলিউড নাম্বার বলুন, যা যাই করুন, আমাদের ফোক ডান্সও হয়তো অত লাগে না, যেটা ক্লাসিক্যালের মধ্যে শিখতে লাগে, একটা গ্রামার থাকে, তো সেইগুলো তো সবাই জানে না। এবার কি হচ্ছে, তখন কি হতো যে আমার অপোজিটে যারা নাচছে তারা ফিল্মের গানের নাচছে, তো আমরা অডিয়েন্স কি আগে তো ওটাই করবো, আগে তো ওটাই আমরা নেব। তো আমি ওখানেও একটু বেশ ঘাবড়ে গেছিলাম, যে ওই যে বললাম কনফিডেন্সটা তখনও অত ভালোভাবে গ্রো করেনি, যে হ্যাঁ আমি যতক্ষণ আমি স্টেজে পারফর্ম করতে পারছি আমার মনে হচ্ছে যে আমি হেরে যাব, স্টেজে ওঠার আগে আমার মনে হচ্ছে আমি হেরে যাব। মানে তুমি একটা ক্লাসিক্যাল গানে নাচছো আর হ্যাঁ একটা মুভির গানে নাচছে, হ্যাঁ, তো সেখানে আমার কনফিডেন্সটা চলেই গেছিলো। তো তখন আমি ওনার সাথে গিয়ে কথা বলেছেন যে স্যার এরকম ব্যাপার, এখানে তো বিভিন্ন ধরনের নাচ হচ্ছে, তো আমি তো ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছি, আমাকে তো কেউ নেবেই না। উনি আমাকে অ্যাসিওর করেছিলেন যে তুমি তোমার নাচটা দাও না, তুমি তোমার বেস দাও স্টেজে, তারপরে তুমি দেখো অডিয়েন্সের রিয়াকশন। তো আর উনি একটা কথা বলেছিলেন যে এখানে আমি ফেয়ার জাজমেন্ট করবো, অ্যাজ এ জাজ আমি ফেয়ার জাজমেন্ট করবো, এটুকু আমি তোমাকে কথা দিতে পারি। তো যখন আমি পারফর্ম করেছি, তখন করার পরে আমি তোমার নাচটা করে দিয়েছি,
করার পরে মানে সেই অডিয়েন্সের যে হাততালিটা মানে আমার কানে এখনো বাজছে। মানে তখন কোথায় বলিউড নাম্বার, কোথায় আমি একমাত্র যে ডান্স বাংলা ডান্সে বাংলা নাচ করে ফেমাস হয়েছি। আচ্ছা, আমার সাথে যারা কম্পিটিটর ছিল তারা বাংলা নাচ যেদিন করেছে সেদিন এলিমিনেট হয়ে গেছে। কিন্তু আমি যতবার স্টেজে এসেছি বাংলা নাচ করেছি, আমি সেদিনকে তখন স্টেপ অফ দ্য ডে হতো। মানে 7টা নাচ হচ্ছে, 6টা নাচ হচ্ছে, তার মধ্যে যে সবচেয়ে বেস্ট করবে তার কিছু মুভস সেগুলো স্টেপ অফ দ্য ডে হবে। আচ্ছা, তো সেটা আমি যতবার আমি স্টেজে গেছি ততবার আমিই হয়েছি, আচ্ছা। যতবার আমি ফ্লোরে নেচেছি আমি ততবার আমি হয়েছি। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। ওই থেকে না কনফিডেন্স বেড়েছে যে হ্যাঁ আমিও পারবো, আমিও পারতে পারি। বেশ। তো ওখানে তো এরপর তোমার জার্নিটা কিভাবে এগিয়েছে সেটা নিয়ে আমরা আবারও গল্পে ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন কলকাতার বিখ্যাত কোরিওগ্রাফার রূপা চক্রবর্তী। আমরা রূপাদির সঙ্গে আড্ডা মারছিলাম। রূপাদি, তোমার যে কোরিওগ্রাফির যে শুরুর জার্নিটা সেটার কথা আমরা এতক্ষণ শুনছিলাম, কিন্তু বিয়ের পর আমরা স্বভাবতই যেটা দেখে থাকি সব মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় যে মেয়েদের নাচ করা নিয়ে তাও বাড়ির লোক মেনে নেয়, কিন্তু বাড়ির বউ নাচ করবে সেখানে একটা বাধা কোথাও গিয়ে থাকে। তোমার ক্ষেত্রেও কি তেমনটা হয়েছে? একদম। সেই বাধা কাটিয়ে উঠলে কিভাবে? শুরুটায় বিয়ের পরেই মানে একটা অবজেকশন আসে আবার, যে যেটা বিয়ের আগে ছিল না, সেইভাবেই আমি বিয়েটা করেছি যে আমি বিয়ের পরে নাচটা করতে পারবো, সেরকম একটা কন্ডিশনেই আমি বিয়েটা করেছি বলতে পারো। কারণ আমি না নাচ ছাড়া কিছু বুঝি না, মানে আমার নাচটা ধ্যান জ্ঞান সব নাচই বলতে পারো। তো সেরকমই কন্ডিশন ছিল। এবার বিয়ের পরে হঠাৎ করে যখন এই কথাটা আমার কাছে আসে, মানে এরকম একটা অ্যাপ্রোচ আসে যে নাচটা আর করতে পারবে না বা এবার কমিয়ে দিতে হবে, তো সেটা আমার কাছে একটা বিশাল একটা শকিং একটা ব্যাপার ছিল। কিন্তু ভিতর ভিতর এটা ছিল যে না, আমাকে এদেরকে বোঝাতে হবে আমি যেটা ভালোবাসি, আমার সাথে যারা রয়েছে তারা তো আমাকে ভালোবাসে, তো তাদেরকে বোঝাতে হবে যে আমার ভালোবাসাটাকে ভালোবাসতে হবে, তবে আমাকে ভালোবাসা যাবে, তাহলে আমিও তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশতে পারবো। নইলে আমি তো পাচ্ছি না, আমি যেটা চাইছি, আমি যেটা ভালোবাসি যদি আমি না পাই, তাহলে আমি মানে উল্টো দিকের মানুষগুলোকে আমি ভালো রাখবো কী করে? আমি তো ভালো নেই, তাই না? সবার আগে আমি নিজেকে আগে ভালো রাখবো, তারপর আমি অন্যদেরকে ভালো রাখবো। তো সেইটা একটা 2 মাস নাচ বন্ধ রাখতে হয়েছিল। হ্যাঁ, 2 মাস, প্রায় 2-3 মাস আমাকে বন্ধ রাখতে হয়েছে। কিন্তু আমি তখন ওই যে বললাম, আমি ওদের কথা শুনে ভিতরে ভিতরে চলছে, তো কি করব বেরিয়ে যাব না কি করব ভাবছি। তাও আমি ওদের সাথে কথা বলে ঠিক আছে চলো, কিন্তু আমাকে সেই জন্য আমাকে তখন স্টপ রাখতে হয়েছিল, প্রায় 2 থেকে 3 মাস আমাকে নাচটা স্টপ রাখতে হয়েছিল। কিন্তু আলটিমেটলি আমি পারিনি, মানে আমার বাড়ির লোক বুঝতে পারছে যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি ঘুমের মধ্যেও নাচছি, সবার সামনে হয়তো নাচছি না, কিন্তু যখন ঘুমিয়ে আছি, অচেতন অবস্থায় আছি, তো তখন আমি আমার কন্ট্রোলে নেই, তো তখন আমি হাত পা নাড়াতাম। তো সেইটা দেখে ওরা বুঝতে পারছে হয়তো পাগলামোর দিকে চলে যাচ্ছে, হয়তো এরকম ভাবতে পারে। তো তখন বলছে না ঠিক আছে চলো। না, আমাদের যেটা প্রচন্ড ভালোবাসার জিনিস সেটা সরিয়ে রাখা হয়, একটা মানসিকভাবে একটা আঘাত তো হ্যাঁ, আসে। মানে তুমি এখন যদি আমার নাচ বন্ধ করে দাও, আমি হয়তো যাই না, পাগল হয়ে যাবো। তো যাই হোক, তো তখন ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ না, ও এটা ছাড়া ও পারবে না থাকতে। তো আস্তে আস্তে তখন আমি আবার আস্তে আস্তে শুরু করি। এবার সবচেয়ে মজার ব্যাপার, যে মানুষগুলো আমাকে তখন স্টপ করাচ্ছিল যে না তোমাকে এবার এটা ছাড়তে হবে, আফটার বেবি, আমি যখন আমার বেবি আসে তারপরেও আমাকে যখন বলছে যে না তোমাকে স্টপ করতে হবে, বা সংসারের দিকে মন দাও, মেয়ে হয়েছে তোমাকে, মানে বিশেষ করে ঘরের বউ দেই করে নাচতে বেরোবে ঠিক না, মানে এই ওয়ার্ডগুলো ভীষণ খারাপ। হ্যাঁ, তো যাই হোক, এবার আমার তখন মনে হলো যে আমার সব কিছুই শেষ হয়ে গেল। তো ওটা একটা চ্যালেঞ্জ ছিল যে না, আমি এদেরকেও, এদের ভিতরেও তো কিছু আছে, সেগুলোকেও বার করতে হবে, কারণ ওরা পাচ্ছে না, সেইগুলোই আমার উপরে চলছে, মানে ওরা যেভাবে গেছে আমিও সেইভাবেই আমাকে যেতে হবে। তো আমি সেখান থেকে আমার মনে হলো না, এবার আমাকে বোঝাতে হবে যে ওদেরকেও আমার মতো করে ওদের ভিতরে যেগুলো আছে সেগুলোকে বার করতে হবে। তো কি এখন যেটা দাঁড়িয়েছে গিয়ে সেটা হচ্ছে যে আমার মানে ননদের বিয়েতে এরকম হয়েছে, আমাদের সঙ্গীত হয়েছে, যখন এখন ট্র্যাডিশন চলছে, বাঙালিদের নিয়মিত সঙ্গীত ছিল না, তো এখন সেটা সঙ্গীত হয়েছে। সঙ্গীতে আমার শ্বশুরবাড়ির সবাই নেচেছে এবং সেটার ট্রেনার আমি ছিলাম।
তো মানে আমার শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর কাকিমা থেকে শুরু করে সবাই ননদ ফনদ সবাইকে আমি মানে নাচ শিখিয়েছি এবং তারা রীতিমতো নাচ করেছে, মানে তাদের মধ্যে যে ভিতরের ট্যালেন্টগুলো ছিল না, তারা যে সুপ্ত অবস্থায় ছিল সেগুলো সেদিন বেরিয়েছে। এবং আমি সবাইকে একই কথা বলেছি যে তোমরা শুধু কেন এগুলোকে কেন ভিতরে রেখে দিয়েছিলে, তোমরা তখন কেন এক্সপ্রেস করোনি, এখন তো অনেকটা লেট হয়ে গেছে, তাও শেষ হয়ে যায়নি। কারণ আমার নিজেরও একটা সিনিয়রদের নিয়ে আমি এটা করার ইচ্ছা ছিল এবং আছে, সেটাও আমি করছি, এটা আমি পরে বলছি। তো যাই হোক, ওটা এখন আমার বাড়িতে যেটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে যারা আমাকে বারণ করেছিল এখন তারাও নাচছে, মানে তারাও আমার সাথে একসাথে নাচছে। আমরা কোথাও যে কোনো জায়গায় কোনো পিকনিকে যাই বা যেখানে যাই, আমরা কিন্তু সবাই মিলে একসাথে নাচটা করি। মানে আমার এখন এটা আমি এখন স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি, আমার ফ্যামিলিতে সেইভাবে আমি কনভিন্স করতে পেরেছি, বোঝাতে পেরেছি তাদেরকে, এবং তাদের ভিতরে ট্যালেন্টগুলোকেও বার করতে পেরেছি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার। একদম নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট। মানে একদিন যারা বাধা দিয়েছিল আজ তারাই উৎসাহ যোগাচ্ছে। একদম, একদম। মানে এটা এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় কিছু হতেই পারে না। ইভেন আমি আমার লেট হচ্ছে, আমি গিয়ে দেখেছি না ফার্স্ট ডে যেদিনকে আমি দেখছি যে সবাই বসে আছে, মানে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাই বসে আছে, যে আমি কখন আসবো তাদের নাচ শেখবো। আমি ওখানে গিয়ে দেখছি যে তোমরা বসে আছো, আমি ভাবছিলাম যে ওরা হয়তো করবে না, তারপর দেখছি না ওরাই বলছে হ্যাঁ তুই এত দেরি করলি, কখন আসবি, এবং উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিল। আমরা মা এটা তো বেশ ভালো ব্যাপার। তো যাই হোক, তখন ওদেরকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হলাম যে না ঠিক আছে, না ওদেরকে দিয়ে আমাকে এটা বার করতে হবে, ওদের ভিতরে যেগুলো আছে, যেগুলো এতদিন পর্যন্ত ওরা পায়নি, সেগুলোকে আমাকে বার করতে হবে, এবং সেটা আমি করতে পেরেছি। ওরাও হ্যাপি, আমিও হ্যাপি। তুমি যেটা বলছিলে যে সিনিয়রদের একটা ডান্স স্কুল তোমার রয়েছে, বেশি বয়সে কি নাচটা শেখা যায়? একদম, নাচের কোনো বয়স নেই, তুমি ছোট থেকে বড় যখনই পারবে না, তুমি গান চালিয়ে দাও না রাস্তাতে, আবাল বৃদ্ধ বনিতা আমরা মানে কি বলবো, খুশিতে, নাচটা তো খুশির জিনিস, আনন্দের জিনিস, তো ওটা করতে আমরা সবাই খুব ভালোবাসি। তো আমি সেই জন্য যারা এরকম আমার কাছে প্রচুর, আমার যারা মানে সবচেয়ে বেশি বয়সে যিনি আছেন, তার বয়স হচ্ছে 60 বছর বয়সের স্টুডেন্টও আমার কাছে আছে। আমার একটা আলাদা সিনিয়র ক্লাস আমি করাই, এটা আমার অনেক দিনের শখ ছিল যে যাদেরকে আমি করাবো, কারণ এটাও না একটা দেখে, যদিও আমার মা কোনোদিন নাচেনি, আচ্ছা, আমার মা ফার্স্ট স্টেপ করেছে মিঠুন চক্রবর্তীর সাথে ডান্স বাংলান্সে, বাহ, এবং বলরুম করেছে। ওটা দেখে আমার কোনো সময় মনে হলো তার মানে মারও কি নাচটা হতো, তাহলে ওনারও কি চেপেছিল জিনিসটা। তো ওখান থেকে আমার মনে হয়েছিল না, যারা সিনিয়র রয়েছে তাদেরও একটা কিছু করা যেতে পারে, যারা হয়তো সেই সময় তাদের ইচ্ছেটা পূরণ করতে করতে পারেনি। তো এখন আমার ওই ক্লাসে আমার প্রচুর স্টুডেন্ট আসছে, এবং তারা ভীষণভাবে এই ক্লাসটা এনজয় করছে, এবং তারা প্রপার ডান্স করে, কিন্তু রিলস নয়, কি বলে ওটাকে, জুম্বা। আচ্ছা, জুম্বা, হ্যাঁ, এটা মনে হয় অনেকটা, যাই হোক, জুম্বা বলো বা অন্য যে ধরনের নাচগুলো পছন্দ করে করতে, জাস্ট শুধু এক্সারসাইজ হয়, ওয়ার্ম আপ হয় শরীরের, মেদ ঝরে, শুধু সেটা নয়, ওরা কিন্তু প্রপার ক্লাসিক্যাল করে, ওরা ফোক করে, ওরা ক্রিয়েটিভ ডান্স করে, ওরা রবীন্দ্র নৃত্য করে, এবং আমি ওদেরকে দিয়ে করিয়েছি, আমি শো করিয়েছি, আমার প্রত্যেক বছর শো হয়। ওরা পুরো নাচ প্রপার ডান্স করেছে, 4 মিনিট 5 মিনিট ধরে প্রপার ডান্স করেছে, একটা নয় 4টে 5টা ডান্স করেছে এই বয়সে এসেও। তারা কি তাদের ইচ্ছেটা পূরণ করতে পেরে খুশি? তুমি কি ভীষণ reaction খুশি। পাও তুমি জানো ওদের না, কাছ আমার ওই ক্লাসটাতে না আমার চোখে জল চলে আসে ওদেরকে দেখে, যে মানে ওদেরকে দেখে, ওদের ওই মানে ওরা যে ইচ্ছা করে ওরা করছে, আমি ওদেরকে করাতে পারছি। আমি করাতে পারছি কেন? কারণ ওরা যেহেতু ওদের ভিতরেও ইচ্ছাটা আছে। আমার খাটনিটা তখনই সফল হচ্ছে যখন ওদের কাছ থেকেও আমি পাচ্ছি, ওরাও বুঝতে পারছে যে আমি ওদের জন্য খাটছি, তো ওরাও খাটছে। আমার জুনিয়রদের থেকে আমার সিনিয়র ক্লাসটা আমার বেশি মনে হয় আমি এনজয় করি, বেশি করাতে আমি পছন্দ করি, কারণ আমি জানি ওদের হবে না থেকে হওয়াচ্ছি। তো সেই জায়গাটা একটা বিশাল বড় ব্যাপার। সেলফ কনফিডেন্সটা ওদের মধ্যে গ্রো করাতে হবে না, যে হ্যাঁ চলো তোমার কাছে হবে। প্রথম দিন যেদিনকে আসে, ধরো একজন যে ধরো আসছে, মানে 40 ইয়ার্স হয়ে যাওয়ার পর সবারই শরীরের মধ্যে ভীষণভাবে কিছু না কিছু কমপ্লিকেশন শুরু হয়ে যায়, তো সেই কনফিডেন্সটাও তারা হারিয়ে ফেলে। এসেই আগে প্রথম আমি কি পারবো, ফার্স্ট কোশ্চেন থাকে ম্যাক্সিমাম, আমি কি পারবো। আমি বললাম তুমি পারবো বলো না, তুমি বলো আমি পারবো, তাহলে আমি তোমাকে করাতে পারবো। তুমি যদি আমাকে নেগেটিভ করে দাও, আমি তোমাকে পজিটিভ করতে পারবো না। তুমি আমাকে বলো যে আমি পারবো, তুমি আমাকে করো, আমি পারবো, আমি বলবো হ্যাঁ আমি করাবো, চলো আমি পারবো, আমি তোমাকে করাবো। তো ওটা এইভাবে করে ঠোরে এখন তো মোটামুটি আমার স্কুল, মানে সিনিয়রদের জুনিয়রদের সব স্কুল আমার আছে, 6খানার স্কুল আমার আছে, আরও বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু এতটা টাইম আমি দিতে পারছি না। মানে ফ্যামিলি বলো, নিজেরও তো একটা টাইম দিতে হবে নিজেকে, তো সেইভাবে মানে
ওইগুলো করতে পারছি না, যাই হোক, চালিয়ে যাচ্ছি, চলছে এইভাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, শুরু থেকে তোমার এই জার্নির গল্পটা শুনলাম, অসাধারণ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা তাদের ড্রিম ফুলফিল করার জন্য লড়াই করছে, তাদের জন্য একদম সংক্ষেপে কি বার্তা দেবে? আমি বলবো হেরে যেও না। সবার আগে এটাই বলবো, মাথার মধ্যে তো আমাদের সবার আগে নেগেটিভটা কাজ করে, পজিটিভ কাজ করে না। তো আমি বলবো পজিটিভ লোকের সাথে মেশা শুরু করে দাও আজ থেকে, যদি না থাকে। আর সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য নিজেকে টাইম দাও, যেটা আমি করি। আমি নিজেকে না হলেও আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি নিজেকে দিই, সেটা আমি নিজের জন্য টোটালি পুরোটা আমি নিজেকে দিই। নিজে যদি আমি কনফিডেন্স না পাই, নিজে যদি ভালো না থাকি, তাহলে আমি কাউকে ভালো রাখতে পারবো না, অপোজিটে যেই থাকুক আমি কাউকে ভালো রাখতে পারবো না। তো সেই জন্য আমি তাদেরকে বলবো নিজেকে টাইম দাও, আর নিজেকে কনফিডেন্স আগে দাও যে হ্যাঁ আমি পারবো, আমিই পারবো। তাহলে তুমি যদি পারো, তাহলে তোমার সেই পারাটা সবাই দেখবে, এবং সেটা দেখে তারা কনফিডেন্স পাবে যে হ্যাঁ ও পারবে। তাহলেই তো আর বাধাগুলো থাকবে না। একদম। অনেক ধন্যবাদ রূপাদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। তো গল্প করে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। রূপাদি ঠিক যেমনটা বললো, হেরে যেও না, এগিয়ে যাও, আত্মবিশ্বাস বাড়াও, তবেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা।